মানে অত্যন্ত দুঃখজনক যে কেন্দ্রীয় সরকারে যারা ক্ষমতায় আছে, বিশেষ করে এই তদন্তকারী সংস্থাগুলো যিনি দেখাশোনা করেন, সেই মন্ত্রীদের বা তার কাছের লোকদের কথা মতো কাজ হয়। যার ফলে যা হওয়া উচিত তা অনেক সময় হয় না, এবং যা হয় তা অনেক সময় হওয়া উচিত। তিনি বলতেন যে আমার বসকে কেউ ছুঁতে পারবে না। তো এরকম ধারণা কখন হয়? যে এটা বোঝা যায় যে রাজ্য সরকারে মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী আছেন, ভাইপোর পিসি, এটা বুঝি। তাহলে কেন্দ্রীয় সরকারে যদি পিসির প্রভাব না থাকে, তাহলে কালীঘাটের কাকু কেন বলবেন যে তাকে কেউ ছুঁতে পারবে না? দেখুন, এরা শাসক দলের নেতাদের কাছে খুব গুরুত্বপূর্ণ লোক, কারণ এরাই ওই থ্রেড কালচারটা চালায়। স্যার, ইডির প্রাথমিক মামলার নয়া চার্জশিটে অভিষেক ব্যানার্জির সংস্থা লিপস অ্যান্ড বাউন্সের নাম, কিভাবে দেখছেন পুরো বিষয়টিকে? দেখুন, এডির তো এটা পঞ্চম চার্জশিট। আগেও 4টে চার্জশিট দিয়েছেন, এরপরেও চার্জশিট দেবেন বলেই ধারণা, কারণ এটাই চূড়ান্ত চার্জশিট, এটা কোথাও বলা হয়নি। তো লিপস অ্যান্ড বাউন্সের নাম শুধু যে উঠেছিল তা নয়, তদন্তকারী সংস্থার লোকেরা বলেছিলেন যে লিপস অ্যান্ড বাউন্সের প্রচুর বেআইনি লেনদেনের প্রমাণ তাদের কাছে আছে। এখন লেনদেনের প্রমাণ থাকলে মামলায় লিপস অ্যান্ড বাউন্স পার্টি থাকবে নিশ্চিতভাবে, কিন্তু লিপস অ্যান্ড বাউন্সকে ধরে তো জেলে পাঠানো যাবে না, তাকে খুব জোর জরিমানা করা যেতে পারে, বা লিপস অ্যান্ড বাউন্সকে ফাঁসিও দেওয়া যাবে না। মানে লিগাল এন্টিটি, জুরিসডিক পার্সন যাকে বলে, যে ব্যক্তিরা এই লিপস অ্যান্ড বাউন্সের পদে থেকে বেআইনি কাজ করেছেন, তাদের ব্যাপারে খুব বেশি কিছু কি লেখা হয়েছে বা তাদের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে, সেইটা হচ্ছে আসল ব্যাপার। সেইটা খোঁজ নিয়ে দেখতে হবে। হ্যাঁ স্যার, ঠিক এই প্রশ্নটাই। অন্যদিকে আমরা দেখছি ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন বলুন কিংবা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, দুজনেই কিন্তু গ্রেপ্তার হয়েছে। তাহলে অভিষেক ব্যানার্জি ব্যতিক্রম কেন? দেখুন, ব্যতিক্রম আমাদের দেশে এটা হওয়া উচিত নয়, কিন্তু আমাদের দেশে যারা তদন্তকারী সংস্থা থাকে, যেমন রাজ্যের তদন্তকারী সংস্থাগুলো, রাজ্যে যে দল ক্ষমতায় আছে তাদের পুলিশ মন্ত্রী বা তার কাছাকাছি যারা আছেন তাদের কথা মতো চলে, এটা চলা উচিত না, আমি কিন্তু বলছি আইন তা নয়। আইন উচিত, আইন অনুসারে নিরপেক্ষভাবে তদন্তকারী সংস্থা কাজ করবে। কিন্তু রাজ্যের ক্ষেত্রে যেমন হয়, কেন্দ্রের ক্ষেত্রে তেমনও হয়। মানে অত্যন্ত দুঃখজনক যে কেন্দ্রীয় সরকারে যারা ক্ষমতায় আছে, বিশেষ করে এই তদন্তকারী সংস্থাগুলো যিনি দেখাশোনা করেন, সেই মন্ত্রীদের বা তার কাছের লোকদের কথা মতো কাজ হয়। যার ফলে যা হওয়া উচিত তা অনেক সময় হয় না, এবং যা হয় তা অনেক সময় হওয়া উচিত নয়। তাহলে কি কেন্দ্রের সাথে রাজ্যের কোথাও না কোথাও সেটিং আছে বলে মনে হচ্ছে? কেন্দ্রের সঙ্গে রাজ্যের সেটিং নেই। সেটিং যেটা আছে, এই রাজ্যের শাসক দলের উপরের দিকের নেতাদের সঙ্গে কেন্দ্রে যারা শাসন দল আছেন তাদের উপরের দিকের নেতাদের সঙ্গে সেটিং আছে, কেন্দ্রের সঙ্গে রাজ্যের না। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি কালীঘাটের কাকুও জামিন পেয়ে গেলেন। না, জামিন পেলেও তাকে কিন্তু নিচের আদালতে হাজির হতে বলা হয়েছে, এবং সেখানে হাজির হলে তাকে শোন আদেশ দেখানোর প্রেয়ার আছে। অতএব তার বিরুদ্ধে যে তদন্ত প্রক্রিয়া সেটা বন্ধ হয়ে যায়নি, চলবে বলে আমার ধারণা। শেষ পর্যন্ত তারা কিছু করতে চাইবেন কিনা সেটা অন্য কথা, কিন্তু এখনো বন্ধ হয়নি, চলছে। কালীঘাটের কাকুর যে জামিন হলো, এতে কি ভাইপোর কোনো সুবিধা হলো? দেখুন, তিনি তো কাজ করতেন, বলতেন যে আমার বস, এবং তিনি বলতেন যে আমার বসকে কেউ ছুঁতে পারবে না। তো এরকম ধারণা কখন হয়? যে এটা বোঝা যায় যে রাজ্য সরকারে মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী আছেন, ভাইপোর পিসি, এটা বুঝি। তাহলে কেন্দ্রীয় সরকারে যদি পিসির প্রভাব না থাকে, তাহলে কালীঘাটের কাকু কেন বলবেন যে তাকে কেউ ছুঁতে পারবে না? তো এই যে ছুঁতে পারবে না, মানে তার কাছে একটা ধারণা আছে যে কেন্দ্র সরকার হোক বা রাজ্য সরকার হোক, কেউ তার বসকে ছোঁয়ার দেখে যাবে না।
আপনি যেমনটা বললেন কৃষির প্রভাব আছে, কিরকম প্রভাব আছে বলে মনে হচ্ছে? দেখুন, আরজিকর কাণ্ডে তো আপনারা খুব পরিষ্কারভাবে দেখেছেন যে পুলিশের কাজ প্রমাণ জোগাড় করা, সেখানে তারা প্রমাণ লোপাট করছিলেন এবং সেই জন্য থানার ওসিকেও গ্রেপ্তার করা হয়েছে। তো এটা কার প্রভাবে? পুলিশ কমিশনের প্রভাবে। পুলিশ কমিশনার কার কথা শুনে কাজ করে? পুলিশ মন্ত্রীর কথা শুনে। তো তাহলে এই যে অবৈধ অন্যায় প্রভাব, এটা যে আছে সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। আপনি যখন আরজিকর কাণ্ডের কথা বললেনই, আমরা কিছুদিন আগে দেখলাম মেডিকেল কাউন্সিলে অভিক দে এবং বিরূপাক্ষ বিশ্বাসকে ফিরিয়ে আনা হয়েছে। দেখুন, এরা শাসক দলের নেতাদের কাছে খুব গুরুত্বপূর্ণ লোক। কারণ এরাই ওই থ্রেড কালচারটা চালান এবং এরাই টাকাটা তোলেন। তারপরে টাকাটা যদি অন্য জায়গায় না যেত তো তাদের পক্ষে এই কাজ চালানো সম্ভব হতো না। অতএব যারা এই কাজটা ভালোভাবে জানে তাদের কতদিন বাইরে আর রাখবেন শাসক দলের নেতা? স্বাভাবিকভাবে। তাহলে তো ফের সেই থ্রেড কালচার। দেখুন, এ তো আর আপনারা যেরকম বোঝেন, কিন্তু শাসক দলের নেতারা কোনো ফাঁক রাখেননি বোঝাতে। তাহলে পুলিশ মন্ত্রী বা মুখ্যমন্ত্রী বলুন কি স্বাস্থ্যমন্ত্রী, তিনি তো এই বিষয়ে এখনো চুপ, তিনি তো কোনো কথা বলেননি এখনো। দেখুন, তিনি কি করে বলবেন? দেখুন, আরজি করে যে দুর্নীতি চলছিল, অন্য মেডিকেল কলেজেও চলছিল। তো সেই দুর্নীতিটা কিভাবে চলছিল সেটা তো আরজি করে ডেপুটি সুপার তিনি লিখিতভাবে, মুখে মুখে গিয়ে বলেছিলেন তাও নয়, লিখিতভাবে স্বাস্থ্য ভবনে জানিয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। পুলিশের অ্যান্টি করাপশনে দিয়েছিলেন পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি। ভিজিলেন্স কমিশনে দিয়েছিলেন, ভিজিলেন্স কমিশন পার ডিপার্টমেন্টের সঙ্গে যুক্ত, পারের মন্ত্রী মমতা ব্যানার্জি। এবং তিনি একটা কপি কালীঘাটে গিয়ে মমতা ব্যানার্জির ওখানে দিয়ে এসেছিলেন। তো মমতা ব্যানার্জি তো কোন রকম বলতে পারবেন না যে আমি এই দুর্নীতির কথা জানতাম না। তাহলে তখন তদন্ত হলো না কেন? তিনি যে দুর্নীতির কথা বলেছিলেন তদন্ত হলো না কেন? হয় তিনি এই দুর্নীতির সঙ্গে সরাসরি যুক্ত, অন্তত পক্ষে যে দুর্নীতি চলছিল তাতে তার অনুমোদন ছিল। নাহলে তিনি তদন্ত করাবেন না কেন? কিন্তু যেমনই আরজি কলেজের প্রিন্সিপাল বা অন্যদের সিবিআই ডাকতে শুরু করলো, তখন তাদের বাঁচানোর জন্যে ওই মামলাটা চালু করে একটা সিট গঠন করা। তারা ভাবতে পারেননি যে হাইকোর্ট এই মামলাটা সিবিআই কে দিয়ে দেবে এবং দিয়ে দেওয়াতে যে অসুবিধা হলো সেটা আপনারা দেখতে পেলেন যে টালা থানার ওসি বা আরজি কলেজের প্রিন্সিপাল গ্রেপ্তার হয়ে গেলেন এবং সেটা কি মেসেজ দেয় সেটা আপনারা বোঝেন। স্যার, তাহলে কোথাও না কোথাও কি সিবিআই তদন্তের উপর একটা প্রশ্ন চিহ্ন উঠছে? দেখুন, সিবিআই তো ধরুন আমরা যেরকম আইপিএস অফিসার ছিলাম সেরকম আইপিএস অফিসার ডাইরেক্টর হন বা তার নিচেও অনেক পদে থাকেন। তারপরে সিবিআই যে অফিসাররা থাকেন বিভিন্ন স্টেট, এই কলকাতা পুলিশ, এসব থেকে ওখানে ডেপুটেশন থাকে। তো ওখানে থেকে যে লোকগুলো আছে তারা স্বর্গ থেকেও আসে না, এই নরক থেকেও আসে না। তারা আমাদের মতোই লোক, সেখানে থাকেন। এবং যেমন আমাদের সিনিয়র অফিসাররা এখন অনেকেই শাসক দলের নেতাদের সন্তুষ্ট করার জন্য নিরপেক্ষভাবে কাজ করেন না। অতএব সিবিআই তদন্তের সম্পর্কে কোন রকম প্রশ্ন উঠবে না এরকম তো কোনো কথা নাই। স্যার, সারদা বলো কি নারদা কিংবা শিক্ষক দুর্নীতি আর এখন বর্তমানে আরজিকর কাণ্ড, কোনো মামলারই তো এখনো সুরাহা হয়নি। তাহলে সেই পুরো বিষয়ে সিবিআই এর ভূমিকা নিয়ে আপনি কি বলবেন? দেখুন, সিবিআই লোক বল রাজ্য পুলিশ বা কলকাতা পুলিশের মতো এত বেশি নয়, কিন্তু তাদের যতগুলো মামলা তারা খুব তাড়াতাড়ি শেষ করতে পারে তার থেকে অনেক বেশি মামলা তাদের দিয়ে হচ্ছে বিভিন্ন রাজনৈতিক কারণেও অনেক মামলা দেওয়া হচ্ছে। যেমন আরজি করের মামলা সিবিআই কে কেন দেওয়া হলো? যে এখানে দেখা গেল যে পুলিশ কমিশনার এবং পুলিশ মন্ত্রীর যে ভূমিকা, তাতে এখানকার পুলিশের দিয়ে নিরপেক্ষভাবে এই তদন্তটা সম্ভব নয়। সেই জন্য হাইকোর্ট আপনি দেখেছেন যে প্রথম দিন মামলার সিবিআই তদন্তের নির্দেশ দিয়ে দিলেন। তো ফলে আরজিকর মামলায়
আমি অন্য তদন্তগুলো অনেক দেরি হয়েছে, আর্যকর মামলা কিছু দেরি হয়েছে ঠিক, কিন্তু প্রথম কয়েকদিন তো সিবিআই মামলাটা তদন্ত করেনি, এবং কলকাতা পুলিশ যেরকম তদন্ত করেছে তার উপর ভিত্তি করেই তাদেরকে এগুতে হচ্ছে। আমি তবুও আশাবাদী যে সিবিআই একটা চার্জশিট দিয়েছে, সেখানে একজনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে, তার ট্রায়াল শুরু হয়েছে, কিন্তু আরো কিছু আসামির নামে চার্জশিট হবে বলে আমি আশা করি। এরকমটাই চলতে থাকলে তো সাধারণ মানুষের সিবিআই এর উপর থেকে আস্থাই উঠে যাবে, কিংবা আইন প্রশাসনের উপর থেকে। না, আপনাকে এই ব্যাপারটা কিন্তু বুঝতে হবে, আমি সিবিআই সবসময় সমর্থন করি না, কিন্তু একটা মামলায় যেখানে প্রমাণ লোপাট করার চেষ্টা হয়েছিল এবং সঠিকভাবে তদন্তটা প্রথমের দিকে হয়নি, এমনকি যেমন আপনি জয়নগরের আবার কল্যাণী এমসে নিয়ে গিয়ে ময়না তদন্ত করা হয়েছিল, বডিটা প্রিজার্ভ করা হয়েছিল। আরজি করে মামলা রাত্রিবেলায় মানে পোস্টমর্টম হয়েছে, মানে মার্ডার কেসে এবং রেপ কেসে সূর্য ডোবার পর পোস্টমর্টম হয় না, কিন্তু সেখানে শাসক দলের একজন নেতা, যদি যিনি প্রফেসর ছিলেন এই ময়না তদন্তে, তিনি ঠিক বলেন, তো তিনি বলছেন যে তাকে এরকম হুমকি দেওয়া হয়েছিল আজকে রাতের মধ্যে পোস্টমর্টম না হলে রক্ত গঙ্গা বইয়ে দেওয়া হবে। তো যদি এই রকম হুমকিতে পড়ে বেআইনি ভাবে কাজ যারা পোস্টমর্টম করবেন তাদের করতে বাধ্য হয়, তাহলে সেখানে তো কাজ করা অসুবিধা। এবং তারপরে তার বাবা মা বারবার বলছেন যে বডিটা প্রিজার্ভ করা হোক, কিন্তু তার উপর চাপ সৃষ্টি করে শাসক দলের লোকেরা গিয়ে, পুলিশের লোকেরা গিয়ে প্রথমত তাকে টাকা অফার করা হয়েছিল বলে তিনি ক্লেম করছেন। দ্বিতীয়ত, শ্মশানে অন্য বডিদেরকে ফেলে রেখে পরে যাওয়া এই ডেড বডিকে আগে পুড়িয়ে দেওয়া হয়, কারণ এই ডেড বডিটা থাকলে আরেকবার পোস্টমর্টম হলে অনেক কিছু প্রমাণ বেরিয়ে আসতে পারত। তো সে সুযোগও রাখা হয়নি। রাত্রিবেলায় পোস্টমর্টম করা হয়েছে, যত ভালো পোস্টমর্টম হওয়া উচিত ছিল তত ভালো পোস্টমর্টম হয়নি, এবং খুব কম সময়ের মধ্যেই পোস্টমর্টমটা শেষ করা হয়েছে। চিত খেয়ে ডেড বডি ছিল, উপরের দিকের ইনজুরি লেখা হয়েছে, নিচের দিকে অর্থাৎ পিঠের দিকে কোনো ইনজুরি আছে কিনা কিছুই লেখা হয়নি। তারপরে যে কোনো স্যাম্পল সংগ্রহ করা হয়েছে, সেটাও কতটা সায়েন্টিফিক ভাবে হয়েছে, যেমন যেটা সিমেন্ট বা স্পার্ম ভ্যাজাইনাল সোয়াবে কালেক্ট করা হয়েছিল, তো সেগুলো যাতে নষ্ট না হয় তার জন্য একটা নির্দিষ্ট তাপমাত্রায় রাখা হয়েছিল। সেটা রাখা হয়েছে বলে আমরা জানি না, অন্যরকমই আমরা জেনেছি। তারপরে বেশ কয়েকদিন এই স্যাম্পল গুলো ফেলে রাখা হয়েছিল কেন? এই স্যাম্পল গুলো তো কালেক্ট করা সম্পূর্ণরূপে হয়ে গেলে ল্যাবে পাঠিয়ে দেওয়া উচিত, কারণ আপনার বিচারের সময় এটা দেখাতে হবে যে যে স্যাম্পল কালেকশন হয়েছে সেইটাই কোনো পরিবর্তন না হয়ে ল্যাবে গিয়েছে, এবং ল্যাবে যেটা কালেক্ট করা হয়েছিল সেই স্যাম্পলেরই পরীক্ষা করা হয়েছে। যত দেরি হবে সেখানে তো যারা ডিফেন্স আছে তাদের প্রশ্ন তোলার সুযোগ হবে যে আপনি ওখানে যে 3 দিন বা 4 দিন কি 2 দিন যাই হোক, যে এটা স্যাম্পল ফেলে রেখেছিলেন কেন? আপনারা কি এটা পাল্টিয়েছেন বা অন্যরকম প্রশ্ন তুলতে পারেন। অদল বদল কিছু করেছেন বা নতুন করে স্যাম্পল সত্যি যেখানে ছিল না আগে কিন্তু পরে জোগাড় করে দিয়েছেন। তো এটা যদি সঙ্গে সঙ্গে দেরি না করে পাঠানো হতো তাহলে এই প্রশ্নগুলো উঠতে পারত না। তো এইরকম পরিস্থিতি সিবিআই কে তদন্ত করতে হচ্ছে। কিছুটা তদন্ত প্রমাণ লোপাট হয়ে গেলে তো সেখানে সিবিআই এর একটু সময় লাগতে পারে। কিন্তু সেটা এই নয় যে তার মানে দীর্ঘদিন ধরে এরকমই চলবে, আমি সেটা বলছি।